টাকার জন্য নিজের বোনের মেয়েকে আজ একটা পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছি। যখন ওকে অন্ধকার রাস্তায় হাত ধরে নিয়ে যাচ্ছিলাম, ও শুধু একটাই প্রশ্ন করছিল আমায়, প্লাবন মামা, কোথায় যাচ্ছি আমরা? আর এই জায়গাটা এত অন্ধকার কেন? জঙ্গলের ভিতরে অন্ধকার থাকবে না তো কি থাকবে? দাঁড়া, একবার হাইওয়েতে পৌঁছাই, দেখবি অন্ধকার কি করে গায়েব হয়ে যায়। এর কিছুক্ষণ পরে মিতুলকে নিয়ে মেন রাস্তায় পৌঁছাই। তখন রাত প্রায় 8টা। আমরা দুজনেই গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি। মিতুলের বয়স সবে 12 বছরে পা রেখেছে। ও আমার মামাতো বোনের মেয়ে। আমি প্লাবন। মাস্টার্স কমপ্লিট করেছি এই বছর। সেই হিসেবে আমার বয়স 25-এর কোঠায়। আমাদের দুজনের বয়সের ব্যবধান মাত্র 13 বছর। ওর মা আয়না আমার বড় বোন হলেও আমাদের দুজনের ভিতরে ছোটবেলা থেকেই বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপু আমায় নিজের ভাইয়ের থেকে একজন ভালো বন্ধু বেশি মনে করত। নিজের মনের সব কথা শেয়ার করতো আমার সাথে। যদিও বড় হওয়ার পরেও আমাদের ভিতরে একটা অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে দূরত্ব অনেকটাই বেড়েছিল। এরপর ধীরে ধীরে আবারও সবটা ঠিক হয়ে যায়। মিতুলের কণ্ঠস্বর হঠাৎ আমার ভাবনায় ছেদ সৃষ্টি করল। প্লাবন মামা, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? গাড়ি কি আসবে না আজ? হ্যাঁ আসবে, একটু পরেই আসবে। আজ তো গাড়ি আসতেই হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। তবে গাড়িতে আমি উঠলাম না। 3জন মুখোশধারী লোক মিতুলকে টেনে গাড়িতে তুলল আর যাওয়ার সময় একটা মোটা টাকার ব্যাগ ফেলে গেল আমার জন্য। 5.5 লাখ টাকার বিনিময়ে নিজের বোনের মেয়েকে কতগুলো পশুর কাছে বিক্রি করে দিলাম। জানি এরপর ওরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর শুধু সেখানেই শেষ নয়, মিতুলকে টাকার জন্য একটা নোংরা জীবনের দিকে ঠেলে দিলাম আমি, যে জীবন থেকে ও চাইলেও বের হতে পারবে না। সত্যি, লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে আমি তার জ্বলন্ত উদাহরণ। মাঝে মধ্যে নিজের উপর নিজেরই ঘৃণা হয়, কিন্তু পরক্ষণেই বুঝতে পারি এই পৃথিবীতে টাকার থেকে জরুরি আমার কাছে কিচ্ছু না। আর টাকার জন্য আমি সব করতে পারি। মিতুল আমার নিজের বোনের মেয়ে হলেও এই কাজ করতে হয়তো আমার হাত দুবার কাঁপতো না। টাকাগুলো জায়গা মতো লুকিয়ে বাড়িতে গিয়ে আগে থেকেই সাজানো চিত্রনাট্য অনুযায়ী নিজের ইমোশনাল সংলাপগুলো আওড়াতে লাগলাম। সবাই আমার কথায় বিশ্বাস করলো যে মিতুলের কিডন্যাপ হয়েছে। আয়না আপু মেয়ের কিডন্যাপের খবর শুনে ছুটে আসলো আমার ঘরে। আমি ওকে দেখে আবারও নিজের কান্নার নাটক আরম্ভ করে দিলাম। প্লাবন, এটা কি শুনছি আমি? ওই প্লাবন, আমার মেয়ের এত বড় সর্বনাশ কি করে হতে দিলি তুই? আপু, তুই আমায় ক্ষমা কর, আমি বাঁচাতে পারলাম না তোর মেয়েকে। কি বলছিস কি তুই এসব? বাঁচাতে পারলি না মানে? আমি তোর ওপর ভরসা করে আমার মেয়েটাকে ছেড়েছিলাম, আর তুই এটা কি করলি? আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার মেয়েকে এনে দে। তুই আমায় মার কাট যা খুশি কর, কিন্তু যে হারিয়ে গেছে তাকে কি করে এনে দেব আমি? বললাম তো আমি এত কিছু জানি না। তুই আমার মেয়েকে খুঁজে এনে দিবি যেখান থেকে পারিস। এই বলে আয়না আপু ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে বলতে লাগলো, তোকে আজ একটা কথা বলতে চাই আমি, যা এতগুলো বছর ধরে নিজের কাছে চেপে রেখেছিলাম। কি কথা? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করি, প্লাবন, মিতুল তোর আদনান ভাইয়ার মেয়ে না, ও তোর মেয়ে। আয়না আপুর কথা শুনে আমার মনে হলো ও মেয়ের শোকে পাগল হয়ে গিয়েছে। নয়তো এমন উদ্ভট কথা বলতে পারে কেউ? মানে কি এগুলো কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে যায়নি তো? তোর মনে আছে যখন তুই ছোট মাধ্যমিকে পড়িস, আমাদের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিলি? তোর ভাইয়া ছিল না বাড়িতে। রাতে আমি একান্তে তোর কাছে গিয়েছিলাম। সেদিন আমি নিজের শরীরের চাহিদা মেটাতে তোর কাছে যাইনি, গিয়েছিলাম একটা বাচ্চা আর আমার সংসারটা বাঁচানোর জন্য। কারণ আমি বুঝে গিয়েছিলাম আদনান কোনোদিন বাবা হতে পারবে না। যেটা ও আমায় দিতে পারেনি অনেক বছরেও, সেটা তুই পারবি। আয়না আপুর কথাগুলো শুনে
আমার পায়ের ওপর থেকে মাটি সরে যেতে লাগলো। যা শুনছি ঠিক শুনছি তো? একটা অদ্ভুত অনুভূতি আমায় যেন গ্রাস করে ফেলছে। কি বলছিস তুই এগুলো, আয়না? মিতুল আমার মেয়ে? তুই আগে আমায় কথাটা কেন বলিসনি? কোন মুখে বলতাম তোকে? আর এগুলো কি মুখে বলার মতন কথা? আমি জানি আমি যে কাজ করেছি পৃথিবীর কোনো মেয়ে হয়তো এমন কাজ আজ অবধি করেনি। আমি আদনানকেও ঠকিয়েছি, এখন নিজের মেয়েকেও হারালাম। সব আমার পাপের শাস্তি। যে পাপ করেছি সৃষ্টিকর্তা তার শাস্তি দিচ্ছেন আমায়। আয়না যাই বলুক না কেন, আমি ভালো করেই জানি যা ঘটছে ওর পাপের শাস্তি নয়, সব আমার লোভের পরিণাম। আমার লোভের ফল ভোগ করতে হচ্ছে ওকে। মিতুলের জন্ম আমার মাধ্যমেই হয়েছে, এটা জানার পরে কেন জানি না একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভিতরে। অপরাধ বোধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে আমায়। রক্তের টান বোধ হয় একেই বলে, যা আগে কখনো অনুভব হয়নি আমার। আয়নাকে আশ্বস্ত করে বলতে লাগলাম, তুই একদম চিন্তা করিস না, আমি যেভাবে পারি তোর মেয়েকে খুঁজে এনে দেব। আমি আমার মেয়েকে চাই, আর কিছু চাই না আমি। আমি ঝুঁকে আয়নার কাঁধের ওপর হাত রাখলাম। ঠিক তখনই ঘরের ভিতরে আদনান ভাইয়া এসে ঢুকে পড়ে। আদনান ভাইয়া কিছু বুঝে ওঠার আগেই আমার গালে কষিয়ে এক চড় বসিয়ে দিল। তারপর কেঁদে কেঁদে বলতে লাগলো, এটা কি করলে তুমি আমার মেয়ের সাথে? কি এমন ক্ষতি করেছিল ও তোমার? আদনান ভাইয়ার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। উনি কোনোভাবেই জেনে যাননি তো মিতুলকে কিডন্যাপ আমিই করিয়েছি? কিন্তু সেটা কি করে সম্ভব? ভাইয়া, কি বলছো তুমি এগুলা? তোমার মেয়ে তো আমারও মেয়ের মতন। আমি কেন জেনে বুঝে ওর ক্ষতি করতে যাব? তাহলে তোমার চোখের সামনে থেকে গুন্ডারা আমার মেয়েকে তুলে নিয়ে গেল কি করে? তুমি কি করছিলে তখন বলো আমায়? বিশ্বাস করো, আমি মিতুলকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এতগুলো লোকের সাথে কি করে পেরে উঠতাম তুমিই বলো। আমি এত কিছু জানি না। তোমার অসাবধানতার কারণে আমি আমার মেয়েকে হারিয়েছি। এখন ওকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আদনান ভাইকে কি করে বোঝায়, ওনার মিতুলের জন্য যতটা কষ্ট হচ্ছে তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। ওই গুন্ডাগুলো যদি মিতুলের কোনো ক্ষতি করে ফেলে, কি করে নিজেকে ক্ষমা করব আমি? এই দুশ্চিন্তা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। না, আর বসে থাকলে চলবে না। যে করেই হোক আমাকে মিতুলকে ওই অন্ধকার জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতেই হবে। গুন্ডাদের দেওয়া টাকাগুলো আমায় গলায় কাঁটার মতন বিঁধে আছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে এই পাপ থেকে মুক্ত করতে হবে। আয়না আর আদনান ভাইকে কথা দিলাম তাদের মেয়েকে যে করেই হোক ফিরিয়ে দেব আমি। পরের দিন সকালবেলা টাকার ব্যাগটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। মিতুলকে যে পতিতাপল্লীতে বিক্রি করেছিলাম সেখানে গিয়ে উপস্থিত হওয়া আমার লক্ষ্য। জানি না ওরা আমার কথা শুনবে কিনা। এই টাকাগুলোর থেকে মিতুলের দাম ওদের কাছে অনেক বেশি। ওরা এত সহজে মিতুলকে ছাড়বে না আমার কাছে। কিন্তু তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আপ্রাণ চেষ্টা করে যাব ওকে বাজে অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য। পতিতাপল্লীর গেটে গিয়ে নিজেকে একজন নিকৃষ্ট কাস্টমার হিসাবে জাহির করলাম, যাতে ওরা আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। জীবনে প্রথমবারের মতন এরকম একটা জায়গায় পা পড়েছে আমার। এদিক সেদিক চারিদিকটা ভালো করে চোখ বোলাতে লাগলাম। তারপর সামনের দিকে এগোতে থাকি। হঠাৎ একটা রুমের ভিতরে কিছু লোকজনের গলার আওয়াজ শুনতে পাই। আমার চলার গতি থেমে গেল। কান দুটো খাড়া করে ভিতরে লোকজনের কথা শোনার চেষ্টা করছি। একটা পুরুষ কণ্ঠস্বর বাকিদের উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ, মেয়েটাকে কিন্তু এখন থেকে আমাদের কাছেই রাখতে হবে। কোনো প্রকারে হাতছাড়া হতে দেওয়া যাবে না। কিন্তু বস, যদি সেই ছেলেটা আবার ফিরে আসে? আমার যতদূর ধারণা ও আসবে আমাদের কাছে, হয়তো টাকাগুলো ফেরত দিতে চাইবে। ফেরত দিতে চাইলেই বা কে নিচ্ছে? দেখ, আমরা যা দিয়েছি ও যদি তার ডবল টাকাও নিয়ে আসে, কিছুতেই রাজি হওয়া চলবে না। বলবি তাকে বিদেশে চালান করে দেওয়া হয়েছে। আর একটা কথা, আমি ওর সামনে যাব না কখনোই, যাতে বুঝতে না পারে এসবের পিছনে আমি আছি। যদি বুঝতে পারে
খেলা অন্যদিকে ঘুরে যাবে। আমি একটু এগিয়ে রুমের জানালা দিয়ে ভিতরের দিকে উঁকি মারি। এরপর দেখতে পাই ভিতরে আদনান ভাইয়া আর গতকাল রাতের সেই গুন্ডাগুলো দাঁড়িয়ে আছে। তার মানে এসবের পিছনে আদনান ভাইয়া আছে। কিন্তু ও নিজের মেয়ের সাথে এমনটা কেন করবে? তার মানে নিশ্চয়ই আমার আর আয়নার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। ও এটাও জেনে গিয়েছিল যে মিতুল ওর মেয়ে নয়। নয়তো কোনো বাবার পক্ষে নিজের মেয়ের সাথে এত বড় জঘন্য একটা কাজ করা সম্ভব নয়। আমি তৎক্ষণাৎ পতিতালয় থেকে বেরিয়ে আসলাম। এসে আয়নার সাথে দেখা করি। আয়না, তুই আমার একটা প্রশ্নের সাপ সাপ উত্তর দে। কী প্রশ্ন? তুই আমার মেয়েকে না খুঁজে এখন প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে হাজির হয়েছিস আমার সামনে? আগে বলো, মিতুল যে আদনান ভাইয়ের মেয়ে নয়, আমার মেয়ে, এটা তুই আদনান ভাইকে কখনো বলেছিলিস? তোর কি মাথা খারাপ? যে কথাটা আমি তোকে কোনোদিন বলতে পারলাম না, সেটা আদনানের কাছে বলার সাহস করব? ও মেনে নিত কখনো আমার মেয়েকে? আচ্ছা, সরাসরি হয়তো বলিসনি, তবে এমন কিছু কি করেছিস যার মাধ্যমে আদনান ভাইয়া এই সত্যিটার ব্যাপারে জানতে পারে? আমার কথা শুনে আয়না কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর বলল, হ্যাঁ, আমার মনে পড়েছে। তুই তো জানিস আমি ডায়েরি লিখতে পছন্দ করি। আমি নিজের ডায়েরিতে সেদিনের কথা খুব যত্ন করে লিখে রেখেছিলাম। কিন্তু সেই ডায়েরি তো আদনানের হাতে পড়ার কথা না। ওকে আমি কোনোদিন জানতেই দিইনি। ডায়েরিটা কোথায় এখন? আছে আমার কাছেই। তুই বিশ্বাস কর, ওই ডায়েরিতে আমি এমন কিছু লুকিয়ে রেখেছি কারোর পক্ষেই কিছু জানা সম্ভব নয়। তাহলে আদনান ভাই সবটা জানলো কি করে? আমার ধারণা ও সবটা অনেক আগেই জেনে ফেলেছিল। আমার কথা শুনে আয়না বেশ অবাক হয়। তারপর ও আমাকে বলতে লাগলো, তুই কোথা থেকে জানলি এসব? আদনান কিছু কি বলেছে তোকে? আগে চলো তোমার ডায়েরির কাছে, দেখো ওটা জায়গা মতো আছে কিনা। আমি আর আয়না ওদের বাড়িতে গেলাম। আয়না খুঁজে ওর সেই ডায়েরিটা বের করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ডায়েরির একটা পৃষ্ঠা মিসিং ছিল। আর এটা সেই পৃষ্ঠা যে পৃষ্ঠায় আয়না আমার আর ওর সেই রাতের ঘটনা লিখে রেখেছিল। আয়না আমার সামনে কাঁদতে আরম্ভ করলো। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। দেখলি তো, পাপ কখনো চাপা থাকে না। সে নিজের পাখা গজিয়ে হলেও সবার সামনে ঠিকই চলে আসে। তুই নিজের স্বামীর ওপরে আরেকটু ধৈর্য রাখতে পারলি না? আমাকে দিয়ে যে নোংরামিটা করিয়েছিস, তুই তার জন্য কখনো ক্ষমা করব না আমি তোকে। আমার মাথা ঠিক ছিল না তখন। আমি শুধু নিজের সংসারটা বাঁচাতে চেয়েছিলাম আর একটা বাচ্চার মা হতে চেয়েছিলাম, আর কিচ্ছু নয়। আচ্ছা, আদনান ভাইয়ার মেডিকেল টেস্ট করিয়েছিলি কি তুই? না। বিয়ের এতগুলো বছর পরেও যখন ও আমাকে সন্তান দিতে পারলো না, আমি বুঝে গিয়েছিলাম ওর ভিতরে আমাকে মা ডাক শোনানোর ক্ষমতা নেই। কিন্তু সেই জন্য ও কখনো নিজেকে দোষ দিত না। ও ভাবতো আমি ওকে সন্তান দিতে পারছি না, সেটা আমার অক্ষমতা। কিন্তু তুই আমায় একটা কথা বল, আদনান সব জেনে গিয়েছে, এটা আগে থেকে জানলি কি করে তুই? শুধু জেনে গিয়েছে এমন নয়, আমাদের মেয়ে এখন ওর কাছেই আছে আর ও যে কোনো সময় ওর ক্ষতি করে ফেলতে পারে। কি বলছিস কি তুই এগুলো? এখন তাহলে কি করব আমরা? মিতুলকে বাঁচাবো কি করে? আয়নাকে আদনানের আসল সত্যিটা বলেও আমি যে মিতুলকে কিডন্যাপ করিয়েছি এটা বলা হয়নি। আর কিভাবে বলবো আমি? এই কথা আয়নাকে সেই চিন্তায় অস্থির করে দিয়েছে। অবশেষে আমি আর আয়না পুলিশের শরণাপন্ন হলাম। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। নিজের আর আদনান ভাইয়ার সমস্ত অপকর্মের কথা স্বীকার করলাম আমি। এরপর পুলিশ আমাদের সাথে নিয়ে মিতুলকে উদ্ধার করার অপারেশনে নেমে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর মিতুলকে উদ্ধার করা হয়। সাথে আদনান আর ওই গ্যাংকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আমাকে কিছুদিনের জন্য শাস্তি দিলেও আদনান ছাড়া পেল না। নারী নির্যাতন ও পাচারের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে আদালত। আয়না নিজের অপরাধবোধ বুঝতে পেরে মিতুলকে আমার পরিবারের কাছে রেখে চিরদিনের জন্য বিদেশের মাটিতে পাড়ি জমায়। আমার পরিবারে মিতুল আমার মেয়ে হয়ে নয়, আয়না এবং আদনানের মেয়ে হিসাবেই বড় হতে থাকে। কাউকে কখনো জানতে দিইনি ও আমার নিজের মেয়ে।
এরপর 8টি বছর অতিবাহিত হয়ে যায়। মিতুল সবে ভার্সিটিতে ভর্তি হয়েছে। এদিকে তখন আমার বিয়ের বয়স বছর 4। অধরা নামের নিজের এক কলিগকে বিয়ে করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 4 বছর অতিবাহিত হয়ে গেল, কোনো সন্তান এলো না আমাদের ঘরে। আমরা দুজনেই মেডিকেল টেস্ট করাই, যদিও আমি আগে থেকেই জানতাম সবটা অধরার প্রবলেম। আমার ভিতরে কোনো সমস্যা থাকলে আজ মিতুলের অস্তিত্ব থাকতো না। কিন্তু সেদিন মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরে আমার অতীত মিথ্যে হয়ে ধরা দিল আমার সামনে। জানতে পারলাম আমি কোনো দিন বাবা হতে পারবো না। আমার ভিতরে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, না কোনো দিন ছিল। আর কিছুই বুঝে উঠতে বাকি রইল না আমার যে মিতুল বাস্তবে আদনানের মেয়ে। ওর জন্ম আমার দ্বারা হয়নি। আমার সাথে আয়নার ঘনিষ্ঠতা হয়েছিল ঠিকই, কিন্তু তার ফসল মিতুল নয়, ওর আসল বাবা আদনান, যে কিনা এখনো কারাগারে নিজের অপকর্মের শাস্তি ভোগ করছে। জীবনে এই পর্যায়ে এসে এত বড় একটা সত্যি অ্যাকসেপ্ট করে নেওয়া অনেক বেশি কঠিন। যে ভুল নিয়ে অতীত জীবন শুরু করেছিলাম, সারা জীবন বয়ে বেড়াতে হবে সেটা। আমি চাইলেই এখানে আদনান আর আয়নার মিল করিয়ে মিতুলকে ওদের কাছে ফিরিয়ে দিতে পারবো না। একটা ভুল চালে দাবার এলোমেলো হয়ে যাওয়া গটিগুলো পুনরায় সাজানো হয়তো সম্ভব, কিন্তু জীবনের চালে ভুল হয়ে গেলে সেই ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। যার থাকে না কোনো মুক্তি, মেলে না কোনো ক্ষমা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।